নমস্কার, আমি ডক্টর সর্বজিৎ দাস। কোভিড ভ্যাকসিন নিয়ে অনেকেই আমায় অনেক প্রশ্ন পাঠিয়েছেন। আমি সবগুলোকে একটা জায়গায় করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। প্রথম দিকে সহজ কোয়েশ্চেনগুলো, পরের দিকে একটু কঠিন কোয়েশ্চেনগুলো, যাতে যারা কম সময়ের জন্য এসেছেন তারা অ্যাটলিস্ট প্রথম 10টা কোয়েশ্চেনের অ্যান্সার দেখে চলে যেতে পারেন। প্রথম কোয়েশ্চেন কি আছে? কে বা কারা ভ্যাকসিন নিতে পারবে? আচ্ছা, তো আপনারা জানেন এখন 18 বছরের বয়সের বেশি যে কেউ ভ্যাকসিন নিতে এলিজিবল আমাদের ইন্ডিয়াতে। তবে যারা প্রেগন্যান্ট বা যারা ছোট বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন সেই সব মায়েরা এই মুহূর্তে ভ্যাকসিন নিতে পারবেন না। এছাড়াও কিছু কিছু মানুষ কিছু রক্ত পাতলা করার ওষুধ খান, যারা রেগুলারলি পিটিআইএনআর বলে এক ধরনের টেস্ট করে রক্ত কতটা পাতলা হয়েছে টেস্ট করান। আপনি যদি সেরকম কোনো ওষুধ না খান তাহলে অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিতে পারবেন। পরের কোয়েশ্চেন। কিভাবে ভ্যাকসিন নিতে পারবে? আচ্ছা, এতক্ষণে সবাই জেনে গেছেন যে সরকারের কোউইন অ্যাপ বা কোউইন যে ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনার নাম রেজিস্টার করতে হবে কোনো অফিসিয়াল ফটো আইডেন্টিটি কার্ড দিয়ে, এবং আপনার যে কোভিড ভ্যাকসিনের একটা বুকিং করতে হবে, এবং সেইভাবে আপনি ওয়েবসাইটে গেলেই বা অ্যাপে গেলেই আপনি গাইডেন্সটা পেয়ে যাবেন। 3 নম্বর প্রশ্ন, 18 বছরের আগে ভ্যাকসিন নয় কেন? এই কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যে ভ্যাকসিনগুলো এখন দেওয়া হচ্ছে, সেগুলো ট্রায়ালের সময় 18 বছরের নিচে কাউকে ট্রায়ালের পার্ট বা যে পরীক্ষা নিরীক্ষার পার্ট করা হয়নি। তাই 18 বছরের কম বয়সী বাচ্চাদের ওপর এই ভ্যাকসিনগুলো কতটা সেফ বা এফেক্টিভ সেটা আমরা জানি না। তাই এই মুহূর্তে 18 বছরের কম বয়সীদের ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে না। প্রেগনেন্ট ও ব্রেস্ট ফিডিং করাচ্ছে এমন মায়েরা ভ্যাকসিন পাবেন না কেন? হ্যাঁ, একই ব্যাপার। প্রেগন্যান্ট এবং ল্যাকটেটিং মহিলাদেরও এই ভ্যাকসিন ট্রায়ালগুলো থেকে বাদ রাখা হয়েছিল, তাই তাদের ওপরও সেফটি বা এফিকেসি ডেটা আমাদের কাছে নেই। তাই এই মুহূর্তে আমরা তাদেরও ভ্যাকসিন নিতে ডিসকারেজ করছি। কিভাবে ইন্ডিয়ান ভ্যাকসিনগুলি কাজ করবে? এই কোভিশিল্ড বা কোভ্যাক্সিন এগুলো পার্টিকুলারলি কীভাবে কাজ করে সেটা নিয়ে আমি ডিটেলসে যাব না, সেটা নিয়ে হয়তো একটা অন্য ভিডিও হবে। যে ভ্যাকসিনের বেসিক ব্যাপারটা সেটা আপনাদের একটু বলি। যে ভ্যাকসিন মানে হচ্ছে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ইনঅ্যাক্টিভেট করে বা তার কোনো একটা পার্ট আমাদের বডিতে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে আমাদের বডি বা বডির ইমিউন সিস্টেম সেটাকে চিনে রাখতে পারে, যাতে যখন সত্যিকারে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াটা আমাদের বডিকে অ্যাটাক করে তখন আমাদের ইমিউনিটি তৈরি থাকে, বি সেল, টি সেল বা অ্যান্টিবডি এসব নিয়ে একদম তৈরি থাকে, এবং আমাদের বডিতে সেই প্যাথোজেনটা ঢুকলেই সঙ্গে সঙ্গে একদম অ্যাটাক করে ইনঅ্যাক্টিভেট করে দিতে পারে। 6 নম্বর প্রশ্ন, কি ডোজে এই ভ্যাকসিন নিতে হবে? হ্যাঁ, আপনি যখন ভ্যাকসিনেশনের সেন্টারে বুকিং করবেন এবং ভ্যাকসিন নিতে যাবেন, তখন আপনাকে যিনি হেলথ কেয়ার ওয়ার্কার তিনি ভ্যাকসিন দেবেন প্রপার ডোজে, এবং আপনাকে বলে দেবেন যে পরের ডোজটা কবে হবে। ইউজুয়ালি 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনাকে সেকেন্ড ডোজটা কবে হবে সেটা বলে দেওয়া হবে, সেটা কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। কোন ভ্যাকসিনটা নেব, কোভিশিল্ড না কোভ্যাক্সিন? এটা অনেকেরই প্রশ্ন আছে যে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড কোনটা ভালো, কোনটা নেব। সহজ উত্তর হচ্ছে আপনি যেটা পাবেন এই মুহূর্তে আগে সেই ভ্যাকসিনটাই নেবেন। কোভ্যাক্সিন বা কোভিশিল্ড দুটোই খুবই সেফ এবং যথেষ্ট এফেক্টিভ করোনা ভাইরাসের এগেনস্টে। তাই যেটা আগে পাচ্ছেন, যেটা সহজে পাচ্ছেন, নিয়ে নিন সেটা। ভ্যাকসিন নেওয়া কি আবশ্যিক, ম্যান্ডেটরি? এই মুহূর্তে আমাদের দেশে ভ্যাকসিন নেওয়া ম্যান্ডেটরি বা আবশ্যিক নয়, কিন্তু আগেই বলছি যে এই ভ্যাকসিনগুলো যথেষ্ট এফেক্টিভ। এই ভ্যাকসিন নিলে করোনা ভাইরাসে ইনফেক্টেড হওয়ার চান্স অনেকটা কমে যাবে, এবং সবথেকে বড় কথা, সিরিয়াস রোগ হওয়ার চান্স, হসপিটালাইজড হওয়ার চান্স বা করোনায় মারা যাওয়ার চান্স প্রায় জিরোর কাছাকাছি হয়ে যাবে। তাই জন্য ভ্যাকসিনগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন। ভ্যাকসিন নেওয়াটা কি সেফ? এই ভ্যাকসিনগুলো কোভিশিল্ড, কোভ্যাক্সিন যেগুলো দেওয়া হচ্ছে আমাদের দেশে, সেগুলো খুবই সেফ। এখনও পর্যন্ত প্রায় 15 কোটি ডোজ ইন্ডিয়াতে দেওয়া হয়েছে, এবং সিরিয়াস সাইড এফেক্টের ঘটনা প্রায় নেই বললেই চলে। তাই এগুলো খুবই সেফ। 10 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ভ্যাকসিনগুলো কি এফেক্টিভ? আগেই বলেছি যে কোনো ভ্যাকসিনই কিন্তু 100% এফেক্টিভ নয়। ইন্ডিয়ান ভ্যাকসিনগুলোর মানে কোভিশিল্ড মানে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বা কোভ্যাক্সিন যেটা ভারত বায়োটেকের ভ্যাকসিন, সেগুলো ট্রায়ালে দেখা গেছে এগুলো 70 to 90% এফেক্টিভ আমাদের শরীরকে করোনা ভাইরাস হওয়ার, ইনফেক্টেড হওয়া থেকে প্রিভেন্ট করতে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এগুলো সিরিয়াস রোগ হওয়া
বা হসপিটালাইজড হওয়া বা করোনা ভাইরাসে ইনফেকশনে মারা যাওয়া থেকে প্রায় 100% প্রোটেকশন দেয়। কোভিড হওয়ার কতদিন পর ভ্যাকসিন নেন? কোভিড ইনফেকশন হওয়ার প্রায় সেরে ওঠার প্রায় 4 থেকে 8 সপ্তাহ পরে ভ্যাকসিন নেওয়া যায়। কোভিড হওয়ার পর ভ্যাকসিন নেওয়ার কি দরকার আছে? এটা অনেকে প্রশ্ন করেছেন। কোভিড হওয়ার পর মানে করোনা ভাইরাসে ইনফেক্টেড হওয়ার পর আমাদের বডি স্বাভাবিকভাবেই করোনা ভাইরাসের এগেনস্টে একটা ইমিউনিটি গড়ে তোলে, কিন্তু সেটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় 6 মাস বা 1 বছর যেতে যেতে সেই ইমিউনিটিটা আস্তে আস্তে ফেড করে যায়। এই জন্যই দেখা যাচ্ছে এখন অনেকের দ্বিতীয়বার আগের বছর যাদের ইনফেকশন হয়েছিল আবার ইনফেকশন হচ্ছে। ভ্যাকসিন নিলে কি হবে, সেই ইমিউনিটিটা অনেকটা বুস্ট আপ হবে। একটা করোনা ভাইরাস ইনফেকশন হওয়ার পরেও যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া হয় 1 মাস বা 2 মাস পরে একটা ফুল কোর্স ভ্যাকসিন নিলে করোনা ভাইরাসের এগেনস্ট ইমিউনিটিটা অনেকটা শক্তিশালী হয় এবং অনেক দিন থাকেও। কোন কোন অবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে না? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমেই বলে রাখি, যাদের একবার করোনা ভাইরাসের ভ্যাকসিনে অ্যালার্জি হয়েছে তারা দ্বিতীয়বার ওই ভ্যাকসিনটা নেবেন না। যাদের এমনি খুব বেশি অ্যালার্জির টেন্ডেন্সি আছে তাদের ভ্যাকসিন না নেওয়াই ভালো। এছাড়াও আগেই বলা আছে যে প্রেগন্যান্ট যারা বা যেসব মায়েরা ছোটো বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তারা এই মুহূর্তে ভ্যাকসিন নেবেন না। যাদের অ্যাক্টিভ করোনা ভাইরাস ইনফেকশন আছে বা যারা রিসেন্টলি প্লাজমা থেরাপি নিয়েছেন বা যারা খুব সিরিয়াস রোগ নিয়ে হসপিটালে ভর্তি তারাও ভ্যাকসিন নেবেন না। হিমোফিলিয়া থাকলে কি ভ্যাকসিন নেওয়া যাবে? হিমোফিলিয়া জাতীয় রোগ থাকলেও ভ্যাকসিন নেওয়া যাবে, তবে এক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার সময় বা তারপরে কিছুটা অবজারভেশনে থাকলে ভালো হয়। পরের প্রশ্ন, রক্ত পাতলা করার ওষুধ চললে কি ভ্যাকসিন নেওয়া যাবে? হ্যাঁ, অনেক রোগীরই একই প্রশ্ন যে আমি অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল বা অ্যাটোরভাস্টাটিন রোসুভাস্টাটিন এরকম ওষুধ খাই, আমার কি ভ্যাকসিন নেওয়া যাবে? উত্তরটা হচ্ছে অবশ্যই নেওয়া যাবে। তবে কিছু কিছু ওষুধ আছে যেগুলো সিরিয়াস রক্ত পাতলা করার ওষুধ, যেমন ওয়ারফেরিন বা অ্যাসিট্রম, সেগুলোর ক্ষেত্রে পেশেন্টরা রেগুলার পি টাইম আয়নার এরকম টেস্টিং করাতে থাকেন রক্ত পাতলা কতটা হলো এটা দেখার জন্য। সেই রকম ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নেওয়ার আগে একবার পি টাইম আয়নার টেস্ট করে আপনার ডক্টরকে দেখিয়ে তারপর ভ্যাকসিন নিন। ইমিউনিটি কম থাকলে কি ভ্যাকসিন নেওয়া যাবে? খুব রেয়ারলি কিছু মানুষের জন্মগতভাবে ইমিউনিটি কম থাকে। অনেক এইচআইভি পজিটিভ পেশেন্টদের বা এইডস পেশেন্টদের ইমিউনিটি কম থাকে। এছাড়াও অনেক দিনের ডায়াবেটিস থাকলে বা ক্যান্সার পেশেন্টদের বা ক্রনিক রোগ থাকলে, ইভেন ক্রনিক অ্যালকোহলিকদেরও ইমিউনিটি কম থাকে। এসব ক্ষেত্রে ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা নেই। তবে ভ্যাকসিন নিলে ইমিউনিটি কতটা তৈরি হবে সেটা একটু প্রশ্ন সাপেক্ষ। মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড চলাকালীন কি ভ্যাকসিন নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যারা প্রেগন্যান্সি প্ল্যান করছে তাদের কি ভ্যাকসিন নেওয়া উচিত? যারা প্রেগন্যান্সি প্ল্যান করছেন এবং আইভিএফ করাচ্ছেন মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন করাচ্ছেন এবং খুব রিসেন্টলি খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হবেন তাদের ক্ষেত্রে ভ্যাকসিন অ্যাভয়েড করাই ভালো। কিন্তু আদারওয়াইজ যে কোনো মহিলা, বিবাহিত মহিলা ভ্যাকসিন নিতে পারেন। ফার্স্ট ডোজ নেওয়ার পরেও যদি প্রেগনেন্সি চলে আসে তাতে বিশাল একটা কিছু অসুবিধা হওয়ার কথা নয়। আবার বলছি যে প্রথম দিকের করোনা ভাইরাসের ট্রায়ালগুলো হয়েছিল, সেক্ষেত্রে অনেক মহিলা ভ্যাকসিন নেওয়ার সত্ত্বেও ওই সময় প্রেগনেন্ট হয়েছেন এবং তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। এর পরের প্রশ্ন, ফ্লু বা টিটেনাস ভ্যাকসিন নেওয়ার কতদিন পর এই ভ্যাকসিন নেওয়া যাবে? এরকম কোনো স্পষ্ট গাইডলাইন নেই, তবে 4 সপ্তাহ পরে নেওয়াতে কোনো অসুবিধা নেই। কটা প্রশ্ন হলো? 19টা। আচ্ছা, পরের প্রশ্ন। ইন্ডিয়া কি সবাইকে ভ্যাকসিন দিতে পারবে? এটা খুব একজন প্রশ্ন করেছিলেন, এটার উত্তর দেওয়া খুব মুশকিল। পারবেন কি না বলা মুশকিল, কিন্তু আমাদের করতে হবে। ইন্ডিয়া পৃথিবীর সবথেকে বড় বাচ্চাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম চালায়। ইন্ডিয়া পৃথিবীর সবথেকে বড় প্রেগন্যান্টদের ইমিউনাইজেশন প্রোগ্রাম চালায়। তো ইন্ডিয়া স্বাভাবিকভাবে পৃথিবীর সবথেকে বড় কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালাবে এবং চালাতেই হবে। কোভ্যাক্সিন নাকি ট্রায়াল মোডে দেওয়া হচ্ছে, এর মানে কি? কোভ্যাক্সিন যারা প্রথম দিকে পাচ্ছেন অনেকেই বলেছেন যে একটা ফর্মে সাইন করতে হচ্ছে যে আমি এই ট্রায়ালের পার্ট হিসেবে ভ্যাকসিন নিচ্ছি। এটার কারণ হচ্ছে কোভ্যাক্সিন যখন প্রথমে অ্যাপ্রুভড হয়েছিল তখন এটা ফেজ 3 ট্রায়ালে ছিল এবং এটা বলতে গেলে ফেজ 3 ট্রায়ালের একটা এক্সটেনশন হিসাবে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তবে ট্রায়ালের থেকে একটা ব্যাপার আলাদা, যে ট্রায়ালে সাধারণত মানুষ জানতে পারে না যে ভ্যাকসিন দেওয়া হলো না প্লেসিবো দেওয়া হলো। এক্ষেত্রে কিন্তু সবাইকে ভ্যাকসিনই দেওয়া হয়েছে। ভ্যাকসিন নেওয়ার আগে কি কোনো মেডিসিন বন্ধ করতে হবে? না, কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন, ক্রনিক ডিজিজ যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, লিভার
কিডনি বা ফুসফুসের রোগ বা ক্যান্সার থাকলে কি ভ্যাকসিন নেওয়া যাবে? অবশ্যই যাবে, কোনো অসুবিধা নেই। ভ্যাকসিন নেওয়ার পরেও কি মাস্ক পরতে হবে? এই প্রশ্নটা অনেকে করেছেন। ভালো করে বুঝুন ভ্যাকসিন কি করে। ভ্যাকসিন আপনার ইনফেকশন হওয়ার, করোনা ইনফেকশন হওয়ার রিস্কটা অনেকটা কমিয়ে দেয়। ধরুন 90% এফেক্টিভ ভ্যাকসিন মানে ভ্যাকসিন নেওয়ার পরে আপনার করোনা ভাইরাস ইনফেকশন হওয়ার রিস্কটা প্রায় 10% হয়ে যাবে, আগে থেকে 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ধরুন আপনি কালিম্পংয়ে থাকেন, তো এই মাসে আপনার করোনা ভাইরাসে ইনফেকশন হওয়ার চান্সটা 0.03%, সেটা যদি আপনি ভ্যাকসিন নেন সেটা কমে 0.003% হয়ে যাবে, মানে 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আপনার আবার ধরুন একজন ব্যারাকপুরে থাকেন, তার এই মাসে করোনা হওয়ার রিস্ক হচ্ছে 0.5%, তিনি যদি ভ্যাকসিন নেন তাহলে সেই রিস্কটা কমে হয়ে যাবে 0.05%। মানে এটা দেখতে পাচ্ছেন যে একজন মানুষ যিনি কালিম্পংয়ে থাকেন, তিনি ভ্যাকসিন না নেওয়া সত্ত্বেও তার করোনা ভাইরাস হওয়ার রিস্কটা একজন ব্যারাকপুরের মানুষের, যিনি করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়েছেন, তার থেকে কম। তাহলে এটা বুঝতে হবে যে করোনা ভাইরাস হওয়ার রিস্কটা কিন্তু আপনার চারপাশের পরিবেশ পরিস্থিতি, আপনার এক্সপোজার, আপনার জব, এর ওপর ডিপেন্ড করছে। আপনি কতটা এক্সপোজড হচ্ছেন করোনার সাথে সেটার ওপর ডিপেন্ড করছে। ভ্যাকসিন নিলে আপনার সেই রিস্কটা মোটামুটি 10% হয়ে যাবে, তাই জন্যে 0% হবে না। সেই জন্যে ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু আপনাকে মাস্ক, দূরত্ববিধি বা হ্যান্ড স্যানিটাইজেশন বা হ্যান্ড ওয়াশিং, যে আর বদ্ধ ঘরে থাকলে মাস্ক পরে থাকলে, এই ব্যাপারগুলো যেগুলো কোভিড প্রোটোকল, সেগুলো কিন্তু ভালোভাবে মেনে চলতে হবে। এটা ভালোভাবে মাথায় রাখুন। ভ্যাকসিন নেওয়ার কতদিন পর তা কাজ করা শুরু করবে? ভ্যাকসিন নেওয়ার ফার্স্ট ডোজের মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ পরে ইমিউনিটি বাড়তে শুরু করে, এবং সেকেন্ড ডোজের 2 থেকে 3 সপ্তাহ পরে একটা ভালো ইমিউনিটি তৈরি হয়ে যায়। ভ্যাকসিনের অ্যাকশন বা কার্যকারিতা কতদিন থাকবে? যেহেতু এই ভ্যাকসিনগুলো খুব নতুন ভ্যাকসিন, অনেক বছরের ডেটা আমাদের কাছে নেই, কিন্তু এটা বলাই যায় যে মোটামুটি 6 মাস থেকে 1 বছর মিনিমাম এই ভ্যাকসিনগুলোর এফিকেসি বা ইমিউনিটি থাকবে। এবারের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, নতুন ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে কি কাজ করবে এই ভ্যাকসিন? এই প্রশ্নটা খুব ট্রিকি প্রশ্ন। এখনও পর্যন্ত যে নতুন ভ্যারিয়েন্টগুলো আজ পর্যন্ত বেরিয়েছে এবং বাজারে যে ভ্যাকসিনগুলো আছে, সেগুলো এখনও ক্লেম করছে যে এই ভ্যারিয়েন্টগুলোর এগেনস্টে তারা এফেক্টিভ। ভ্যাকসিন নিলে কি মদ খাওয়া বারণ? না, সেরকম কোনো ব্যাপার নেই। এরকম গুজব রটেছিল যে ভ্যাকসিন নিলে মদ খাওয়া বারণ, কিন্তু সেরকম তার কোনো বাস্তব ভিত্তি নেই। ভ্যাকসিনগুলির কোনো সাইড এফেক্ট আছে কি? আবার বলছি, ইন্ডিয়াতে প্রায় 15 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে এবং সাইড এফেক্টের সংখ্যা খুবই কম। কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এবং সেগুলো ওষুধ দিয়েই সাধারণত ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কিছু ভালো সাইড এফেক্ট হতে পারে, যেমন ধরুন ভ্যাকসিন একটা বডির বাইরের একটা এক্সটার্নাল একটা অ্যান্টিজেন, সেটা বডিতে ঢুকলেই আমাদের বডি ইমিউনিটিকে অ্যাক্টিভেট করবে এবং ইনফ্লেমেশন হবে। তার জন্য বডিতে কয়েকটা রিয়াকশন হতে পারে, যেমন জ্বর হতে পারে, গা হাত পা ব্যথা করতে পারে, মাথা ব্যথা হতে পারে, খুব ক্লান্তি হতে পারে, একটু বমি ভাব হতে পারে। এই সব জিনিসগুলো হচ্ছে মানে আমাদের বডি সেই ফরেন অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করেছে এবং তার সাথে লড়াই করছে এবং ইমিউনিটিটা তৈরি হচ্ছে। এই সাইড এফেক্টগুলো হওয়া ভালো, তাই এই সাইড এফেক্টগুলো হলে চিন্তা করবেন না। জ্বর বা গা হাত পা ব্যথা করলে, মাথা ব্যথা করলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন এবং খুব একটা চিন্তার ব্যাপার নেই এগুলো হলে। প্রথম ডোজটি যে ভ্যাকসিনের নিয়েছি, দ্বিতীয় ডোজটি কি একই ভ্যাকসিনের নিতে হবে? হ্যাঁ, অবশ্যই। এবারে প্রশ্ন, হার্ড ইমিউনিটি কবে হবে বা ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও কোভিড হচ্ছে কেন? এই প্রশ্নটা অনেকে করেছেন, অনেকেই অনেক জায়গায় বলছেন সোশ্যাল মিডিয়ায় যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে তাও কেন কোভিড ইনফেকশন বাড়ছে। কোভিড এর হার্ড ইমিউনিটি কনসেপ্টটা হচ্ছে যে একটা সোসাইটির যদি 70 to 90% মানুষকে কোভিড ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, তাহলে যখন একজন মানুষ সেই সোসাইটিতে কোভিড ইনফেকশন নিয়ে যাবে তখন সে ছড়াবার আর লোক খুঁজে পাবে না। তো সেরকম একটা জায়গায় পৌঁছতে ইন্ডিয়ার এখনও যথেষ্ট দেরি আছে। আমরা সবে হয়তো 5% মানুষকে ভ্যাকসিন দিয়ে উঠতে পেরেছি, ফুললি ইমিউনাইজ করতে পেরেছি, হয়তো বিলো 5% জাস্ট। এখন 70 to 90% লোককে ফুললি ইমিউনাইজ করতে ইন্ডিয়াতে একটু সময় লাগবে। ইন্ডিয়ান ভ্যাকসিনগুলির রিয়েল ওয়ার্ল্ড ডাটা কেমন? ICMR এর এই চার্টটা আমি দেখাচ্ছি, এতে দেখা যাচ্ছে যে সেকেন্ড ডোজ অফ কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নেওয়ার পরে ভাইরাসে ইনফেক্টেড হওয়ার চান্স মোটামুটি 0.03 to 0.04%। অতএব এটাকে যদি সাধারণ পপুলেশনের সঙ্গে কম্পেয়ার করা যায়, মোটামুটি দেখা যাবে রিস্কটা মোটামুটি 1/10, 10 ভাগের 1 ভাগ সাধারণ পপুলেশনের থেকে। তার মানে ভ্যাকসিন যেরকম ক্লেম করেছিল এফেক্টিভনেস, সেরকমই হচ্ছে।
আইসিএমআর এর ডাটা কি বিশ্বাসযোগ্য? এই প্রশ্নটার উত্তর দেওয়া একটু ট্রিকি, বিশ্বাসযোগ্য কি না। তবে কয়েকটা ফ্যাক্টর বলছি। প্রথম কথা যে আইসিএমআরের যে ডেটাটা সেটা কিন্তু কোনো এফিকেসি বা এফেক্টিভনেস ট্রায়ালের না, এটা জাস্ট একটা রেট্রোস্পেক্টিভ ডেটা। এফেক্টিভনেস বা এফিকেসি ট্রায়াল করতে গেলে একই সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিয়ে এবং একই সংখ্যক মানুষ যারা ভ্যাকসিন পায়নি তাদের মধ্যে কতজনের, প্রত্যেক গ্রুপে কতজনের ইনফেকশন হলো সেইটা একদম হেড টু হেড ট্রায়াল করতে হতো, সেরকম কিছু এখনও করা হয়নি। দ্বিতীয় কথা, যারা ভ্যাকসিন নিয়ে ইনফেক্টেড হয়েছেন তাদের মধ্যে কতজন সিরিয়াস রোগগ্রস্ত হয়েছেন, কতজন হসপিটালাইজড হয়েছেন, কতজনের ডেথ হয়েছে সেই ব্যাপারেও কোনো ডেটা নেই। আর একটা ফ্যাক্টর অনেকে বলেছেন যে কোভিড টেস্ট করার সময় একটা ফর্মে ফিল আপ করতে হচ্ছে ভ্যাকসিন নেওয়া হয়েছে না হয়নি, সেক্ষেত্রে অনেক সময় ফর্মে অলরেডি ভ্যাকসিন নেওয়া হয়নি বলে টিক করা আছে। তাই যদি তাদের কোভিড পজিটিভও আসে, তারা ভ্যাকসিনেটেড কি না সেই ডেটাটা হয়তো সরাসরি সরকারের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে না হয়তো। তো এই ব্যাপারগুলো হয়তো ভবিষ্যতে একটু ঠিক করতে হবে। কিন্তু একটা কথা অবশ্যই বলবো যে আমার নিজের বা আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি মেডিকেল কমিউনিটি হিসাবে আমরা, যে ভ্যাকসিনগুলো যথেষ্ট এফেক্টিভ, রিয়েল ওয়ার্ল্ডেও ভ্যাকসিন নেওয়ার পর করোনা হওয়ার চান্স অনেক কম এবং পার্টিকুলারলি সিরিয়াস ইনফেকশন হওয়ার চান্স খুবই কম। এবারের প্রশ্ন, অক্সফোর্ড ভ্যাকসিন নিলে নাকি ব্লাড ক্লট হচ্ছে? এরকম খবর অনেক জায়গায় দেখানো হয়েছে যে খুব রেয়ারলি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বা কোভিশিল্ড নেওয়ার পর খুব সামান্য কিছু মানুষের কিছু রেয়ার টাইপ অফ ব্লাড ক্লট হয়েছে, যেমন সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস। তবে এটা বলে রাখা ভালো, সেই সংখ্যাটা খুবই নগণ্য, প্রায় 10 লাখ মানুষের মধ্যে 4 জনের হয়েছে। এটা যদি কম্পেয়ার করা যায়, যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান এরকম 10 লাখ মানুষের মধ্যে সেই সংখ্যাটা, ক্লট হওয়ার চান্সটা কিন্তু প্রায় 500-র বেশি। যারা স্মোকিং করেন, বিড়ি সিগারেট খান, তাদের মধ্যে 10 লাখের মধ্যে ব্লাড ক্লট হওয়ার চান্সটা প্রায় 1700-র কাছাকাছি। আর একবার কোভিড হলে যা 10 লাখ পেশেন্টের মধ্যে ব্লাড ক্লট হওয়ার চান্স প্রায় 1.5 লাখের বেশি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ভ্যাকসিন নিয়ে ব্লাড ক্লট হওয়ার চান্সটা বলতে গেলে খুবই নগণ্য। অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি দেরি করে দেওয়াটা কি যুক্তিযুক্ত? হ্যাঁ, যখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ট্রায়াল হয়েছিল তখন কিন্তু দ্বিতীয় ডোজটা 4 সপ্তাহ পরেই দেওয়া হয়েছিল, কিন্তু পরে বিভিন্ন ডেটায় দেখা গেছে যে এটাকে 6 সপ্তাহ ইভেন 12 সপ্তাহ পরে দিলেও ইমিউনিটি খারাপ তো হয় না, বরং কিছুটা হয়তো ভালোই হয়। তবে লার্জ ট্রায়াল নেই ব্যাপারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যদি দেরি করে দেওয়া হয় তাহলে একটা জিনিস হচ্ছে, সে অন্য কিছু মানুষ ফার্স্ট ডোজটা হয়তো তাড়াতাড়ি পেয়ে যাবেন, তাই বেশি সংখ্যক মানুষকে আমরা কভার করতে পারছি একই সময়। এটা সরকার পলিসি হিসেবে ইউকে গভর্নমেন্ট আর আমাদের গভর্নমেন্ট এই পলিসিটা নিয়েছেন যে সেকেন্ড ডোজটা একটু দেরিতে দেওয়ার, তাতে মনে হয় না কোনো প্রবলেম হবে। পরের প্রশ্ন, ভ্যাকসিন আমার শরীরে কাজ করছে কিনা কি করে বুঝবো? ভ্যাকসিন যখন শরীরে ঢোকে তখন আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয় এবং তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করে, আমাদের বি সেলকে রেডি করে, টি সেলকে রেডি করে। তো এই যে স্পাইক প্রোটিন, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের করোনা ভাইরাস ভ্যাকসিনের মেন যে অ্যান্টিজেন যেটা দেওয়া হচ্ছে, এটা করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন, সেটাকে আমাদের ইমিউন সিস্টেম চিনছে এবং তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছে। এই করোনা ভাইরাসের এগেনস্টে স্পাইক প্রোটিন এগেনস্টে কতটা অ্যান্টিবডি তৈরি হলো সেটা কিন্তু মেজার করা যায়, তাই ভ্যাকসিন হওয়ার 2-3 সপ্তাহ পরে সেটা মেজার করলে একটা আইডিয়া পাওয়া যেতে পারে। আরেকজন এরকমই কোয়েশ্চেন করেছিলেন যে আমার এক ডক্টর কলিগ, যে আইজিজি লেভেল, এই স্পাইক প্রোটিনের অ্যান্টিবডি লেভেল তার কম এসছে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরেও, ফুললি ইমিউনাইজড হওয়ার পরেও, তাহলে কি করা যাবে? এই মুহূর্তে ক্লিয়ার কোনো গাইডলাইন্স নেই। তবে এটাও ঠিক যে শুধু অ্যান্টিবডি কম এসছে তার মানে এই নয় যে ইমিউনিটি কমে। ছাড়াও অ্যান্টিবডি ছাড়াও অনেক অ্যাসপেক্ট আছে ইমিউনিটির, ভ্যাকসিন মিডিয়েটেড ইমিউনিটির, যেমন মেমোরি বি সেল, টি সেল, সেগুলোও হয়তো কাজ করবে, শুধু অ্যান্টিবডি নয়। তাই অতটা চিন্তার ব্যাপার নেই। ভবিষ্যতে হয়তো এই নিয়ে গাইডলাইন আসতে পারে যে অ্যান্টিবডি কম হলে অন্য ভ্যাকসিন নেওয়া উচিত নাকি আর একটা বুস্টার ডোজ নেওয়া উচিত, এখনও সেই ক্লিয়ার কোনো গাইডলাইন নেই। পরের প্রশ্ন, ভ্যাকসিন ছাড়াও বা ভ্যাকসিন নিয়ে ইমিউনিটি আরো ভালো করার কোনো উপায় আছে কি? হ্যাঁ, যেগুলো রুটিন সবসময় আমরা বলি, ভালো ব্যালেন্স ডায়েট খাওয়া, রেগুলার খুব ভালো 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমানো এবং রেগুলার এক্সারসাইজ করা, এগুলো খুবই দরকার। কোন কোন ভ্যারিয়েন্ট ভ্যাকসিন এস্কেপ করতে পারে? এখনও পর্যন্ত পৃথিবীতে অনেকগুলো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে যেগুলো খুব চিন্তার, যেমন ধরুন ইউকে ভ্যারিয়েন্ট বা B1.1.7 বা সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট
মানে B1.351 বা ব্রাজিল ভ্যারিয়েন্ট P1 বা P.2 এগুলো, এছাড়াও ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট যেটাকে ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট বলা হয়, যেমন B1.617 বা খুব রিসেন্টলি যেটা বেরিয়েছে আমাদের বেঙ্গল থেকে B1.618, এগুলো নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে বৈজ্ঞানিকদের কপালে যে এগুলো এই ভ্যাকসিনে কতটা সাসেপ্টেবল হবে, এই ভ্যাকসিন দিয়ে কতটা নিউট্রালাইজ হবে। তো এখনও পর্যন্ত পুরো ডেটা নেই, তবে যা যা ডেটা পাওয়া গেছে এখনও পর্যন্ত যতগুলো ভ্যাকসিন, যতগুলো মিউট্যান্ট ভ্যারিয়েন্টের এগেনস্টে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে, সবগুলোই এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ বা কাজ করছে বলতে গেলে। ভ্যাকসিনের পরের এডিশন, হ্যাঁ, তো ভ্যাকসিনের নেক্সট এডিশন আসার এখনও অতটা প্রশ্ন নেই, কারণ কারেন্ট ভ্যাকসিনগুলোই এখনও কাজ করছে মিউট্যান্টের এগেনস্টে। একটা সময় হয়তো এমন একটা মিউটেশন হবে ভাইরাসের যেখানে আর এই ভ্যাকসিনগুলো কাজ করবে না, তখন হয়তো আমাদের একটা নতুন এডিশন অফ ভ্যাকসিন আনতে হবে। তবে একটা কথা বলে রাখি যে সেক্ষেত্রে কিন্তু রিসার্চ এবং ডেভেলপমেন্টের যে পার্টটা, যে সময়টা, সেটা কিন্তু অনেক কম লাগবে। আমাদের অলরেডি ভ্যাকসিন তৈরি করা আছে, ভাইরাস যেটুকু নিজের চেঞ্জ করবে আমরা ভ্যাকসিনেও তাড়াতাড়ি সেটুকু চেঞ্জ করে নেব এবং বাজারে ছেড়ে দিতে পারবো। লাস্ট কোয়েশ্চেন, 40 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। ওকে। এরপর কি প্রতি বছর ভ্যাকসিন নিতে হবে? এখনও সেরকম অবস্থা আসেনি বা সেরকম ডেটা আমাদের কাছে নেই। তবে ফ্লু ভাইরাসের ক্ষেত্রে আমরা যেমন দেখি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রত্যেক বছর রূপ বদলায় এবং প্রত্যেক বছর ভ্যাকসিন নিতে হয়। করোনা ভাইরাসও হয়তো এত ঘন ঘন মিউটেট করছে যে একটা সময় এরকম আসবে যে প্রত্যেক বছর নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে এবং সেগুলো হয়তো এক্সিস্টিং ভ্যাকসিনে কাজ করবে না। সেক্ষেত্রে হয়তো প্রত্যেক বছর নতুন নতুন ভাইরাস বানাতে হতে পারে, ভ্যাকসিন বানাতে হতে পারে এবং বাজারে ছাড়তে হতে পারে। তবে একটা কথা বলা দরকার, যে যেটা সবথেকে বেশি চান্স সেটা হচ্ছে করোনা ভাইরাস হয়তো আরও বেশি মিউটেট করবে, আরও বেশি হয়তো ট্রান্সমিসেবল হবে, কিন্তু এটার মারণ ক্ষমতা বা সিভিয়ারিটি হয়তো আস্তে আস্তে কমে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। এটা হয়তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই কম সিভিয়ার হয়ে যাবে একটা সময়, কিন্তু সেটা অনেক দূরের ব্যাপার। আপাতত যেটা আপনাদের বলবো যে বাজারে যে ভ্যাকসিনগুলো আছে, কোভিশিল্ড বা কোভ্যাক্সিন, এগুলো খুবই এফেক্টিভ এবং খুবই সেফ। আবার বলছি, এগুলো সিভিয়ার করোনা ভাইরাস ইনফেকশন বা হসপিটালাইজেশন বা করোনা ভাইরাসের ডেথের থেকে প্রিভেন্ট করতে প্রায় 100% এফেক্টিভ। তাই আপনার অ্যাপয়েন্টমেন্ট, যেটা কোউইন অ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নিন এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে ভ্যাকসিনেটেড করুন। থ্যাংক ইউ।